ছাত্র সংসদ সমূহে শিবিরের ভূমিধস বিজয়ে সত্যিকার অর্থে কোন কৌশলগুলো দুর্দান্ত কাজ করেছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। আপাতত সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শিবিরের ভূমিধস বিজয় দেখল জাতি। এর আগে হওয়া সবকটি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় ছিল অভূতপূর্ব। ছাত্রছাত্রীরা মন খুলে তাদের রায় প্রদান করেছেন ভোট প্রদানের মাধ্যমে। অন্যান্য দলের পক্ষ থেকে নানা ছলাকলা ও বিক্ষোভ চেষ্টা সত্ত্বেও সকল বাধা পেরিয়ে মকসুদুল মোমিনিনে পৌঁছে গেছে শিবির। যেভাবে এই মেধাবী প্রজন্ম শিবিরের প্রতি তাদের রায় জানিয়েছে, এর পেছনে আসলে কি কাজ করেছে তা জানার জন্য অনেকেই অনেক রকমের কথা বলেছেন। বলা হচ্ছে তারেক রহমানের আগমনের পর যোগসুতে ভিন্ন কিছু হবে বলে ধারণা করেছিল সাধারণ মানুষ। হয়তো ছাত্রদলই যোগসুতে নিরঙ্কুশ বিজয় পাবে এমন ধারণা ছিল অনেকেরই। এছাড়া খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের নজিরবিহীন মুসল্লির উপস্থিতির কারণেও যোগসুতে অন্যরকম একটা পরিস্থিতি হয়তো হবে বলে ভেবেছিল অনেকেই। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই শিবিরই আবারও একই রকমভাবে ভূমিধস বিজয় ছিনিয়ে নিল। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, বরং জাতীয় নির্বাচনে বিএনপিরই জয় হবে। আসলে কি এমন রহস্য কাজ করছে এখনও যে শিবিরকে নির্ভরযোগ্য মনে করল শিক্ষার্থীরা? এর নিশ্চয়ই ভিন্ন কোনো কারণ আছে। বিশ্লেষক জনাব হেলাল মহিউদ্দিন, যিনি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার মেভিল স্টেট ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান অধ্যাপনায় নিয়োজিত, তিনি এক বিশ্লেষণে সূক্ষ্মভাবে কিছু বিষয় সামনে এনেছেন, যা জানলে সহজেই ভাবনার দ্বারে কড়া নাড়বে যে কেন শিবির এত জনপ্রিয় হয়ে উঠল নতুন জেন জিদের মধ্যে। বাংলাদেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল কৌতূহলোদ্দীপক হলেও অপ্রত্যাশিত নয়। যারা ভোটার তারা বুঝতে পারছিলেন ফলাফল কী রকম হতে পারে। ফেসবুকে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীর সঙ্গে সংযুক্ত রয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের পর এরকম ফলাফল কেন হয়েছে জানতে চেয়ে তাদের কয়েকজনের কাছে নির্মোহ মতামত দেওয়ার অনুরোধ রেখেছে। উত্তরদাতাদের নির্বাচনের আগে তাদের প্রোফাইল ও পোস্টগুলো ভালো মতো পর্যালোচনা করেছি। যাদের চিহ্নিত করতে পেরেছি ছাত্র শিবির, ছাত্রদল বা বাম সংগঠনগুলোর কর্মী সমর্থক হিসেবে, তাদের নির্বাচিতদের তালিকায় রাখিনি। আপাত নিরপেক্ষ, ফেসবুকে তেমন সক্রিয় নন, খুব বেশি পোস্ট দেন না, কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে প্রতিক্রিয়া দেন, তাদের বেছে নিয়েছে। আমার ইমেইল দিয়ে জানিয়েছি, ইচ্ছা করলে তারা তাদের মতামত জানাতে পারেন। বেশিরভাগই মতামত দিয়েছেন। সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন বিষয়েও কয়েকটি মতামত পেয়ে গেছি। বাংলাদেশের সামাজিক বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীরা এই বিষয়ে চমৎকার গবেষণা শুরু করতে পারেন। চমকপ্রদ ফলাফল পাবেন, সন্দেহ নেই। বাংলাদেশের রাজনীতির গতিপথ বুঝতেই গবেষণা দরকার। আমার অনুরোধে ছাত্রদের চেয়ে ছাত্রীরা সাড়া দিয়েছেন বেশি। তাদের বিষয়বস্তুর গভীরে গিয়ে পর্যালোচনার শক্তিও ছাত্রদের চেয়ে শক্তিশালী মনে হয়েছে। যাই হোক, উত্তরদাতাদের ভাষ্যগুলোর সংযোগ, সমন্বয় ও পুনঃপর্যালোচনা করার পর নিশ্চিত হলাম ছাত্র শিবিরের জয় জয়কারকে শুধু সাময়িক বিস্ময় ঘোর জাগানো ঝাঁকুনি ভাবলে বাংলাদেশের সামাজিক রাজনীতির নতুন গতিপথ ও বাঁক সন্ধিগুলো চেনা যাবে না। বাংলাদেশে গ্রাম, সমাজ ও মফস্বলের নিম্ন মধ্যবিত্তদের সন্তানেরা দ্রুত শহুরে মধ্যবিত্তের খাতায় নাম লেখাচ্ছেন। আমরা যাদের জেন জি বলি, এরা তারাই। বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথও তারাই নির্ধারণ করবেন, কারণ তাদের ভুবন দৃষ্টি তাদের আগের দুটি প্রজন্ম মিলেনিয়াল ও জেনারেশন এক্স থেকে আলাদা হওয়ার পরও জেন জিদের সবচেয়ে বেশি যোগাযোগ, জানাশোনা ও বোঝার মিথস্ক্রিয়া এই দুই প্রজন্মের সঙ্গেই সবচেয়ে বেশি। জেন জিদের স্বতন্ত্র ও স্বাধীন মানুষ গড়ে উঠেছে এই দুই প্রজন্মের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবনার ঠিক বেঠিক, ভুল ভ্রান্তি দেখে শুনেও পর্যালোচনা করে। জেন
আলফারা এখনও বয়সে ছোট, মাত্র 12-13 বছরে বা কৈশোরে পড়েছে জেন আলফাদের প্রথম সারিটি। জেন জিদের অন্যরকম শক্তির বড় উৎস জেন আলফাদের সঙ্গেও জেন জিদের সম্পর্ক ও ঘনিষ্ঠতাই থাকবে সবচেয়ে বেশি। অর্থাৎ জেন জিরাই একমাত্র প্রজন্ম যারা 4টি জেনারেশনের সঙ্গে মিথস্ক্রিয়ায় সক্রিয়। জেন আলফাদের ওপরও তাদের প্রভাব হবে অপরিসীম। এ আলাপকে আপাতদৃষ্টে খাপছাড়া বা ধান ভানতে শিবের গীত মনে হলেও পাঠক শেষ পর্যন্ত পাঠ করলে বুঝবেন কিভাবে বিষয়গুলো অঙ্গাঙ্গী আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। উত্তরদাতাদের একজনের মতামত ছিল দীর্ঘ। মতামত না বলে একটি চোখ খুলে দিতে পারা কেস স্টাডি বলাই ভালো। সেটি সংক্ষেপে গুছিয়ে লিখেছেন, আমি ভেবেছিলাম যাকে পছন্দ হবে তাকেই ভোট দেব, কিন্তু মা বললেন যেন ছাত্র শিবিরকে ভোট দেই। মাকে ভালোবাসি, তার কথা ফেলার প্রশ্নই ওঠে না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তেমন সচ্ছল নই। বাবা মফস্বলে একটি ওষুধের দোকান চালান, একসময় জাসদ করতেন, পরে খানিকটা আওয়ামী লীগপন্থী। মা প্রাইমারি স্কুলে পড়ান, কখনোই শুনিনি জামাত শিবির পছন্দ করতেন। বড় ভাই আমার চেয়ে বয়সে 10 বছরের বড়, ছাত্রদল করতেন সক্রিয়ভাবে। দুজনকেই জিজ্ঞেস করলাম, মা বলছেন ছাত্র শিবিরকে ভোট দিতে, তোমাদের কি মত? দুজনই বললেন, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। বাবা ও বড় ভাই স্বভাবে বেশ কর্তৃত্বপরায়ণ হওয়ার পরও আমার বিবেচনাকে গুরুত্ব দিয়েছেন দেখে নিজেকে সম্মানিত লাগছিল। কিন্তু মার অনুরোধের কারণ জানার কৌতূহলটি গেল না। তাই তাকে জিজ্ঞেস করলাম, তুমি আবার কবে জামাত শিবির হলে? মা জানালেন, কখনো হননি, এখনও না, কিন্তু ওনার স্কুলেরই আরেক সহকর্মী নারীর পরিবার জামায়াতের রাজনীতি সংশ্লিষ্ট। শেখ হাসিনার শাসনকালের কোনো এক সময় তার পুরো পরিবার ও স্বজন যেভাবে নির্যাতিত নিগৃহীত হয়েছে, ভাষায় প্রকাশের অতীত। সবচেয়ে কষ্টের ঘটনা, ভদ্রমহিলার এসএসসি পরীক্ষার্থী ছেলেটিকে তার 4 বন্ধু সহ ছাত্রলীগের পান্ডারা তুলে নিয়ে যায় এবং এমনই নির্যাতন চালায় ছেলেটি এখনও ট্রমাগ্রস্ত। সবচেয়ে কষ্টকর ঘটনা, ভদ্রমহিলার এসএসসি পরীক্ষার্থী ছেলেটিকে তার 4 বন্ধু সহ ছাত্রলীগের পান্ডারা তুলে নিয়ে যায় এবং এমনই নির্যাতন চালায় ছেলেটি এখনও ট্রমাগ্রস্ত। ছেলেটি ক্লাস 10-এও সেরা 3 জন ছাত্রের একজন ছিল, কিন্তু আর পরীক্ষা দিতে পারেনি। সে এবং তার 4 বন্ধুর 4 জনই একসময় মার প্রাইমারি স্কুলেরই ছাত্র ছিল। মার ভাষায় 5 জনই ছিল ভালো ছাত্র, ভদ্র, শান্তশিষ্ট ও অমায়িক। ছাত্র শিবিরও করত না, কিন্তু মাত্র একজনের পারিবারিক জামাত সংশ্লিষ্টতার অপরাধে 5টি ছেলের জীবন, ভবিষ্যৎ, 5টি পরিবার তছনছ হয়ে গেল। মাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কলিগ ভদ্রমহিলাই কি তোমাকে অনুরোধ করেছেন আমাকে বলতে যেন ছাত্র শিবিরকে ভোট দেই? মা জানালেন, না, ভদ্রমহিলাকে স্কুলে দেখা মাত্রই তার নিজ থেকে মনে হতো আমাকে বলবেন, কিন্তু বলতে ভুলে যান। সেদিন আর ভোলেননি। মার তীব্র অপরাধবোধ ভদ্রমহিলার জন্য নামাজে বসে দোয়া করা ছাড়া কিছুই করতে পারেননি। আমাকে অনুরোধ জানানোকে তিনি সামান্য হলেও সামাজিক দায়িত্ব পালন করা হবে ভেবে নিয়েছেন। আগে জানতাম ভোট দিতে পারলে বাবা মা কোন দলকে ভোট দিতেন। এবার সংসদ নির্বাচন নিয়ে বলছেন কোনো দলকে নয়, ব্যক্তিকে, সত্যিকারের যোগ্যজনকেই ভোট দেবেন। আমিও সেভাবেই ভোট দিয়েছি। কোথাকার পানি কোথায় গড়ায়, কোথাকার ভোট কোথায় এসে কিভাবে কোন প্রার্থীর বাক্সে জমা হয়। ঘটনাটি আবারও দেখায় বাংলাদেশের সমাজ এখনও আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী, নিকটজনের পারস্পরিক বিজড়নের একটি মানবিক সত্তা, একটি নেটওয়ার্ক, কান টানলে মাথা আসার মতো। ছাত্রটি জেন জি, তার বড় ভাই মিলেনিয়াল বা জেন ওয়াই, মা বাবা জেন এক্স, 3 প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ। তার মানস গঠনও তাই অনেক পরিণত। 90-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি রাজনৈতিক মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রথম সংসদীয় সরকারটি জনগণের প্রত্যাশা পুরোপুরি মেটাতে না পারলেও ভালো মন্দ, ভুল ত্রুটি মিলিয়ে বাংলাদেশের জনগণকে খুব একটা হতাশ করেনি। সম্ভাবনা বাড়ছিল। 96 হতেই রাজনৈতিক সংস্কৃতির অধঃপতনের শুরু। তারপর রাজনৈতিক কর্মকাণ্ড খারাপ থেকে খারাপতর এবং 24-এ এসে চূড়ান্ত খারাপতম হয়েছিল। রাজনীতির নিয়ন্ত্রণ চলে গেল দুর্নীতির বরপুত্র, পুঁজিপতি, বেনিয়া, লুটেরা, টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের হাতে। মফস্বল থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যবিত্ত রাজনৈতিক শ্রেণী হয়ে ওঠা দূরে থাক, বড় অংশই ছিটকে দূরে সরে গেল। যারা রাজনীতিতে নামলো তারা সরাসরি উচ্চবিত্তের খাতায় নাম লেখালো। পদ্ধতি অবশ্যই লুটপাট, সন্ত্রাস ও দুর্নীতি।
প্রমাণ প্রধানমন্ত্রীর নিজ মুখে স্বীকারোক্তি তার পিয়নের 400 কোটি টাকার মালিকানা। রূপপুর প্রকল্পের এক বালিশের মূল্য 35,000 টাকা হওয়া। হাদির হত্যাকারী ফয়সালের মতো ওয়ার্ড পর্যায়ের সন্ত্রাসীর ঘরে 350 কোটি টাকার ব্যাংক চেক মেলা। সম্রাটদের ঘরে সিন্ধুকে ফ্রিজে 1000 কোটি টাকা মেলা। ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লোপাট। গুন্ডাতন্ত্রের ছোবল থেকে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানেরও নিস্তার না মেলা। আবরার ফাহাদের হত্যাকাণ্ড। জেন এক্স ছাত্রটির পিতার প্রজন্ম 3টি পর্বের প্রত্যক্ষদর্শী হলেও কোনো পরিবর্তন আনতে পারেনি। জেন এক্স অনুকরণীয় অনুসরণীয় হওয়ার মতো কিছু করতে পারেনি, ফলে তাদের নৈতিক শক্তিও সামান্যই। তাই জেন জিদের চোখে তারা ব্যর্থ। পুরনো রাজনীতিতে তাদের বলিদান জেন জিদের তৃতীয় একটি রাজনৈতিক শক্তির প্রয়োজন সম্পর্কে ভাবনা গড়ে দিয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড শক্তি দিয়ে সবকিছু পদানত রাখার চেষ্টা বুমেরাং হয়েছে। অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া মতামতেও একই সুর পেলাম। প্রায় সবাই জানালেন আত্মীয় স্বজন পরিমণ্ডলে একই রকম ঘটনা দেখেছেন, শুনেছেন, জেনেছেন। ছাত্র শিবিরের জয় মানে ধর্মাশ্রয়ী রাজনীতির জয় ভেবে নেয়ার কোনো কারণ দেখি না, বরং বিষয়টির বড়সড় বার্তা ওল্ড স্কুল পলিটিক্স বাংলাদেশে আর কাজ করবে না। মতামত দাতাদের প্রায় সবাই জানিয়েছেন তাদের ভোটদানের পেছনে বিবেচনায় ছিল কোনো প্রার্থী কতটা গোছানো, সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য, কারা কতটা বিশ্বাস ও আস্থা তৈরি করতে পেরেছেন, কোন দল কোন রাজনৈতিক আদর্শবাদ প্রতিষ্ঠা করবে না করবে তাদের বিবেচনায় ছিল না। কারা ধর্মাশ্রয়ী, কারা নয়, কারা জাতীয়তাবাদী, কারা সমাজতন্ত্রী, বিষয়গুলো তাদের মধ্যে কোনো আবেদন তৈরি করেনি। কোন ব্যানারে ভোট করছেন তাও নয়। তাদের যাপিত জীবনের সমস্যা সমাধানে কোন প্রার্থীকে সত্যিকার আন্তরিক, সৎ, নির্ভরযোগ্য মনে হচ্ছে সেটি দেখেছেন বেশি। আরও একটি কৌতূহলোদ্দীপক আলাপ পেয়েছি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্র সংগঠনের মূল পিতৃপ্রতিম রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তারা যেন ছাত্র প্রতিনিধি নির্বাচিত না হয়। ঘর পোড়া গরুদের সিঁদুরে মেঘ দেখে আগুন ভাবার মতো। আওয়ামী শাসনামলে ছাত্রলীগের দৌরাত্ম্য তারা দেখেছেন। ভয় এখানেও ক্ষমতা, সরকারেও ক্ষমতা, এত বেশি ক্ষমতা আছে তারাও যদি ছাত্রলীগের মতোই দানবীয় ক্ষমতায় ক্ষমতাধর হয়ে ওঠে, সেটি হতে না দেওয়াও শুদ্ধির একটি পথ। একটা সময় ছিল যখন ভাবা হতো রাষ্ট্র ক্ষমতায় আসীন দলের ছাত্র সংগঠন ছাত্র সংসদে এলে বরাদ্দ পেতে, সরকারি আনুকূল্য পেতে, উন্নয়ন ও ছাত্র কল্যাণের কাজগুলো করতে ঝক্কি ঝামেলা কমবে। এ ভাবনা কখনোই সঠিক প্রমাণিত হয়নি। জেন জিরা সেটি জেনেছে, জানার আলোকে নতুন পথ ধরতেও শিখেছে। নিউ স্কুল পলিটিক্স অনেকটা এরকম শুদ্ধি প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিণত হয়ে উঠবে সম্ভবত। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।